প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আশরাফ কায়সার, রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক। আশরাফ কায়সার, 7ই জানুয়ারি ছিল ফেলানী দিবস। কিশোরী ফেলানীকে 2011 সালের এই দিনে কুড়িগ্রামের অনন্তপুর দিনহাটা সীমান্তে গুলি করে হত্যা করে বিএসএফ। এবং আপনি জানেন, হত্যার পর তার মরদেহ কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল। ফেলানী দিবস উপলক্ষে বেশ কয়েকটি প্রতিষ্ঠান নানান ধরনের অনুষ্ঠান করেছে এবং সেই অনুষ্ঠানে নানান ধরনের কথা উঠেছে। মুদ্রা কথা যেটা হলো যে ভারত এখনো সীমান্তে হত্যা থামায়নি এবং তারা বলছে যে এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়া দরকার, এমন দাবি উঠেছে। আপনি কি মনে করেন? এটি খুব ন্যায্য দাবি এবং আপনি জানেন যে পৃথিবীর খুব কম সীমান্তেই এভাবে মানুষ হত্যার নিদর্শন রয়েছে। আমি গতকালকে একটি আলোকচিত্র প্রদর্শনীতে গিয়েছিলাম, বর্ডার দ্যাট ব্লিডস, এবং পারভেজ নামের একজন ফটোগ্রাফার, যিনি 12 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে এই যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ, তাদের হাতে যে বাংলাদেশের নাগরিকরা হত্যা হয়েছে, প্রায় 600 নাগরিক এখন পর্যন্ত বাংলাদেশের নিহত হয়েছেন তাদের হাতে। এই যে মর্মস্পর্শী জীবনযাপন, ছবি, অত্যাচার, নিপীড়ন, আপনি জানেন কখনো কখনো বর্ডার এলাকায় তাদের লাশ পড়েছিল 2-3 দিন এবং আইনানুগ প্রক্রিয়া শেষ করে দেশের ভেতরে এনে দাফন করতে সময় লেগেছে। এটি একটি অমানবিক বর্ণনা। ফরিদ, আপনি দেখেছেন যে গত সরকারটি ভারতকে বন্ধুরাষ্ট্র বলে অনেক কথা বলতো। কোনো বন্ধুরাষ্ট্রের সীমান্তে কি আপনার এরকম হতে পারে? তার কিন্তু কোনো প্রতিবাদ আমরা তাদেরকে করতে দেখতাম না। আমরা মনে করি যে আন্তর্জাতিক সীমান্ত, কাজে এখানে যদি কোনো হত্যাকাণ্ড হয়ে থাকে, গুলিবর্ষণের ঘটনা হয়, নাগরিক নিহত হয়, আপনার আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। এবং ভারতের ব্যাপারে আপনি যদি এটি না করেন, আপনি বাংলাদেশ রাষ্ট্রের নাগরিকদের যে মর্যাদা, তার পক্ষে দাঁড়ালেন না, সার্বভৌমত্বের পক্ষে দাঁড়ালেন না। তার রাজনৈতিক দলের নাম কি আমরা জানি না, কিন্তু আরেকটা জিনিস আপনি দেখবেন যে আমাদের সীমান্তের যে ধরন, সেইখানে কিন্তু খুব সহসাই আপনি বর্ডার পার হতে পারেন। গরুকে ঘাস খাওয়ানোর জন্য যেতে পারেন, ছোটোখাটো পণ্য বিপণনের জন্য যেতে পারেন। আমাদের হিলিতে এমনও রয়েছে যে পাকের ঘরটি রয়েছে ভারতে, বেডরুমটি বাংলাদেশে। এটি একটি মানবিক আচরণের জায়গা। কিন্তু আমরা দিনের পর দিন দেখলাম যে ভারত একটা অদ্ভুত আচরণ করে, একটা বৈরী রাষ্ট্রের সাথে যেরকম করে করা উচিত একই ঘটনা কিন্তু পাকিস্তানের সীমান্তে করে না, চীন সীমান্তেও করে না। তার মানে কি, তারা মুখে যাদেরকে প্রতিপক্ষ বলছে সেই সীমান্তে কিন্তু তারা জেনেভা কনভেনশন অনুযায়ী ব্যবহার করে। তাহলে বাংলাদেশের সীমান্ত তারা এই অদ্ভুত আচরণটি করে পার পেয়ে যাচ্ছে বলে তারা করছে। আমাদেরকে প্রতিবাদ করতে হবে, এই ডকুমেন্টসগুলোকে বিশ্বের কাছে তুলে ধরতে হবে এবং তাতে করে একটি রাষ্ট্রের যে চেহারাটি ফুটে ওঠে সেটি কিন্তু একটা আগ্রাসী, সন্ত্রাসী, অমানবিক চেহারা। আমার মনে হয় যে আন্তর্জাতিক আদালতে গিয়ে ফেলানী হত্যার বিচার যদি আমরা না করতে পারি, আমরা কিন্তু একটা অপরাধী রাষ্ট্র হয়ে থাকব নাগরিকের কাছে। আপনি স্বর্ণা দাসের কথা জানেন, আমরা যখন কথা বলছি একদিন আগেও সীমান্তে হত্যা হয়েছে, একটি ধারাবাহিক প্রক্রিয়া। এবং আমরা ভারতের নাগরিক সমাজকেও এই ব্যাপারে কথা বলতে দেখছি না। ভারত একটা অদ্ভুত জিনিস দাঁড় করিয়েছে, তাদের ন্যাশনাল ইন্টারেস্ট, সেখানে সব দল এক হয়ে যায়। আমার মনে হয় ভারতের সাথে আমাদের চোখের দিকে তাকিয়ে কথা বলে এই আক্রমণের জায়গাটি নির্দিষ্ট করে বিচারের আওতায় আনতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেলানী দিবস উপলক্ষে একটি আলোচনার আয়োজন করেছিল এবং ফেলানী হত্যা থেকে ডামি নির্বাচন, কেড়ে নেওয়ার স্বাধীনতা, এই শিরোনামে এই আলোচনাটি অনুষ্ঠিত হয়। এবং সেখানে কিন্তু বক্তারা বলেছেন, ভারত যদি বাংলাদেশের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় তাহলে অবশ্যই শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। হাসিনাকে ফেরত দেওয়ার দাবির উপর ভিত্তি করে ভারসাম্যমূলক সম্পর্কের সূচনা হতে পারে। আর তাকে যদি রাষ্ট্রীয় প্রোটোকলে ভারতে রেখে দেওয়া হয় তাহলে বাংলাদেশের জনগণের সঙ্গে আর দিল্লির কোনো সম্পর্ক হবে না। আমার মনে হয় বৈষম্য বিরোধীদের এই কথা আমি পুরোপুরি সমর্থন করি। এবং আপনি জানেন যে গতকাল আমাদের সেই ডামি নির্বাচনেরও 1 বছর, আমরা ওই 7 জানুয়ারি আমাদের খুব মনে আছে 24 সালে কি অদ্ভুত কায়দায় একটি গণতন্ত্রকে ধ্বংস করা হলো, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হলো, মানুষের ভোটাধিকার নিয়ে মানে মশকরা করা হলো। এখন আপনার দেখেন, ফেলানী হত্যা, সীমান্ত হত্যা, নির্বাচনে ভারতের হস্তক্ষেপ এবং নির্বাচনহীন বাংলাদেশকে একটি জায়গায় ঠেলে দেওয়া। একটি দেশকে যদি আপনি ধ্বংস করতে চান, তার কিন্তু ব্রিজ, সেতু, কালভার্ট ধ্বংস করা না,
তার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করা, যেটি ভারত করেছে, যেটি আওয়ামী লীগ করেছে এবং জাতীয় পার্টি বা অন্য সহযোগীরা করেছে, এই অপরাধে অভিযুক্ত হতে হবে ভারতকে এবং আওয়ামী লীগকে তো বটেই। এখন এই ইস্যুগুলো কিন্তু আমাদের ছিল, তার সঙ্গে যুক্ত হলো শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া। এখন আপনি দেখুন, আমাদের দেশের প্রধান গণহত্যাকারী এবং তার টপ কমান্ডাররা ভারতে আশ্রয় নিয়েছে, তারা তাদের ট্রাভেল পাস জোগাড় করেছেন, তারা তাদের ভিসা এক্সটেন্ড করেছেন। এটি কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের সাথে অত্যন্ত অসহযোগিতা। আপনি এই কাজ করতে পারবেন না এবং মুখে বলবেন যে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চাই, এটি কখনোই সম্ভব হবে না। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া ছাড়া ভারতের সাথে সংলাপের কোনো সুযোগ নাই, কেননা এটি এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে বড় দাবি। আমরা হাসিনাকে ফেরত আনতে চাই, তার বিচার করতে চাই। বাংলাদেশের দেখুন সংস্কার কি হবে, নির্বাচন কি হবে, কারা ক্ষমতায় যাবে, এগুলো সব পরে। আপনি 2000 মানুষকে হত্যা করেছেন, 30,000 মানুষকে আহত করেছেন, আপনি আমাদের গুম খুন করেছেন, প্রায় 1800 মানুষকে আপনি গুম করেছেন, বিনা বিচারে হত্যা করেছেন। এই বিচার যদি আমরা করতে না পারি, আমরা কিন্তু ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকব এবং আমরা কিছু যে মানুষরা জীবন দিয়েছে তাদের কাছে বেঈমান জাতি হিসাবে উপস্থাপিত হব। আমরা আইনের শাসন চাই, আমরা শেখ হাসিনার যে শাসন ছিল তার পাল্টা আইনের শাসনটি দেখতে চাই। তার মানে আওয়ামী লীগের বিচার করে, গণহত্যাকারীদের বিচার করে এই শাসনটি আমরা প্রণয়ন করতে চাই। ভারতকে সহযোগিতা করতে হবে বাংলাদেশ রাষ্ট্রের এই অভিপ্রায়ের সাথে। ওই আলোচনার সভায় একজন বক্তা বলেছেন যে 2013-14 সালের প্রগতিশীল বনাম মৌলবাদী রাজনীতি আবার বাংলাদেশে নিয়ে আসার চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে, এটাকে অবশ্যই নস্যাৎ করে দিতে হবে। তিনি বলেন যে আমাদের মধ্যে বিভিন্ন মতানৈক্য থাকবে, বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষ তাদের নিজেদের রাজনীতি করবে, কিন্তু আমরা আশা করব সামনের দিনে সবার রাজনীতি হবে জনগণপন্থী ও বাংলাদেশপন্থী। আপনি প্রায় এই কথা বলে থাকেন যে বাংলাদেশপন্থী। এই প্রশ্নগুলো উঠেছে এই কারণে যে আমরা লক্ষ্য করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয় শুধু, যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে ছিলেন মাঠে দীর্ঘদিন ধরে, সবার মধ্যে এখন কেমন জানি এক ধরনের একটা অনৈক্যের সুর। এই কারণে উনি এই কথাটা বলার চেষ্টা করেছেন হয়তো, যে জনগণপন্থী হতে হবে এবং বাংলাদেশপন্থী, তারপরে যার যার মতামত। দেখুন, আমি একটা কথা প্রায় বলি এবং বাংলাদেশপন্থী বটে, বাংলাদেশের পক্ষের সরকার থাকবে, বাংলাদেশের পক্ষের রাজনৈতিক দল থাকবে, আমাদের নীতি প্রণয়ন হবে দেশকে ভালোবেসে। এবং এটি বলতে বলতে আমি প্রায়ই বলি আমি বাংলাদেশের দালাল, কেননা আমাদের এখানে কে ভারতের দালাল, কে পাকিস্তানের দালাল, এগুলো বলা হয়। কিন্তু আমাদের একটা পরীক্ষা দিতে হবে আমরা দেশের দালাল হতে পারি কিনা, দেশের স্বার্থে। এই যে ভারতকে আওয়ামী লীগ যে সুবিধাগুলো দিয়েছিল, আমরা তখনও সমালোচনা কেন করেছি? আমরা তো ভারতের কাছ থেকে হিস্সা পেতে চাই, আমরা শুল্ক পেতে চাই, আমি ট্রানজিট দিতে চাই, কিন্তু বিনিময়ে আমি অর্থ পাচ্ছি কিনা। গত সরকারটি বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়েছে তাদের লেজিটিমেসির জন্য, যেহেতু তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় ছিল না, অতএব ভারত তাকে নিশ্চিত করেছে যে সে লেজিটিমেসি পাবে। কিন্তু এটি তো দুদেশের সম্পর্ক হতে পারে না। দেখুন গত সরকারটি কি করেছে, গত সরকারটি বিভাজনের রাজনীতি করেছে। আপনাকে স্বাধীনতা বিরোধী বলেছে যখন আপনি গণতন্ত্রের পক্ষে বলেছেন, অধিকারের পক্ষে বলেছেন, প্রতিবাদ করেছেন। আমাদেরকে দিনের পর দিন শুনতে হয়েছে আমরা হচ্ছে স্বাধীনতা বিরোধী, আমরা রাজাকার, জঙ্গি। এইগুলোর বয়ান তখনই করা হয় যখন আপনার পায়ের নিচের মাটি থাকে না, আপনার রাজনৈতিক আদর্শ থাকে না, আপনি জোর করে ক্ষমতায় থাকেন। বিভাজনের রাজনীতি নরেন্দ্র মোদী করছেন ভারতে। ভারতের জন্য আমার ইদানিং করুণা হয়, যেই ভারতকে আমরা উজ্জীবিত হতে দেখছিলাম, মোদির কারণে ভারত কিন্তু কয়েক শতক পিছিয়ে যাচ্ছেন। মোদি যেদিন বিদায় নেবেন আপনি ভারতকে নতুন আলোয় উদ্ভাসিত হতে দেখবেন এবং সময় লাগবে কিন্তু ভারত তার নিজস্ব গ্রাউন্ডে আবার ফেরত আসতে। শেখ হাসিনা বাংলাদেশকে এই কাজটি করেছেন। 12-13 সাল থেকে তিনি শুরু করেছিলেন যে দেশ জঙ্গিতে ছেয়ে যাচ্ছে এবং বানানো জঙ্গি, সাজানো জঙ্গি, এবং দু একটি ঘটনা হয়তো সত্যি ছিল, বাকি সব ঘটনা তার সাজানো ছিল। র্যাব, পুলিশ এদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় বাড়িটি ঘিরে রেখেছেন, আপনার জাহাজ বাড়িতে 9 জনকে হত্যা করা হলো। এইগুলো করে উনি ওয়েস্টকে দেখাতে চেয়েছিলেন যে বাংলাদেশে জঙ্গিরা ক্ষমতা নিয়ে নেবে যদি উনি কোনো না কোনোভাবে ক্ষমতায় থাকেন। আমাদের এখন যে সমস্যাটি, যেটা আপনি এখন বলছেন, দেখুন আমরা বিভাজনের রাজনীতিতে হাঁটতে চাই না, এটি কারোর জন্য কল্যাণকর না, এটি এক ধরনের ট্যাগিং এবং এটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। রাজনীতিতে মতপার্থক্য থাকবেই, আপনি আমি দুটি বিষয়ে আলাদা মত
পোষণ করব। কিন্তু তার মানে কিন্তু আমরা রাজনীতির যে মানে পাটাতনটি সেটি যেন নষ্ট না করে ফেলি। আমাদেরকে নিয়ন্ত্রিত মাত্রায় একটা লেভেল পর্যন্ত বুঝতে হবে যে বিভাজনের রাজনীতি কত দূর যাবে। আপনি যদি দিনের শেষে বাংলাদেশের রাষ্ট্রে সার্বভৌমত্বে বিশ্বাস করেন এবং এই রাষ্ট্রের অগ্রগতিতে বিশ্বাস করেন, তাহলে আপনি জানবেন কোথায় থামতে হবে। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে যেহেতু শেখ হাসিনা পালিয়ে গেছেন, আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, কাজে অনেকের মধ্যে এক ধরনের রাজনৈতিক উচ্চাভিলাষ পেয়ে গেছে। কারো কারো মনে হচ্ছে তারা এই সুযোগে ক্ষমতায় চলে যেতে পারেন, অথবা যে সরকারটি এখন আছে এটি তাদেরই সরকার, তাদের মতো করে তারা কেউ নিজেকে দেশপ্রেমিক ঘোষণা করেছেন। সেনাবাহিনীর সাথে তারা 1971 সালে গোলাম আজম ঠিক এমন করেই বলেছিলেন, তাই তো? কাজেই আমাদের মনে হয়েছে যে একটা হঠকারিতার সময় যাচ্ছে, বিচ্ছিন্নতার সময় যাচ্ছে। এই সময়ে আমাদের প্রত্যেককে একটা নিয়ন্ত্রণের মধ্যে এসে নিজস্ব রাজনীতির প্রচারণায় যেতে হবে, একটা সংস্কার করতে হবে যাতে করে আমরা কালো শাসন আরেকবার না দেখি। নির্বাচন দিতে হবে যাতে করে জনপ্রতিনিধিরা ক্ষমতায় আসতে পারেন। এবং মনে রাখতে হবে 5ই আগস্ট কিন্তু শুধু শেখ হাসিনাকে বিদায় করেনি, রাজনীতিবিদদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে গেছে। আমার ধারণা দেয়ালের লিখন তারা পড়বেন এবং সেই রাজনীতি তারা জনগণকে বলবেন। মানুষ কিন্তু ওই রাজনীতি পছন্দ করছে না যেই রাজনীতিতে আমরা অনেকেই অতীতে ক্ষমতায় এসেছিলাম বা আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি। এখন দেখুন, বৈষম্য বিরোধীরা একটি রাজনৈতিক শক্তি হোক, এটি আমি চাই। গণ অভ্যুত্থান তারা করেছে, তাদের অনেক রাজনৈতিক বক্তব্য আমার কাছে নতুনত্বের আভাস দিচ্ছে, কিন্তু তার একটি পূর্ণাঙ্গ বয়ান লাগবে এবং সেটি বাস্তবায়ন করতে গিয়ে বা দল গঠন করতে গিয়ে তারা যেন হঠকারিতার দিকে না যায়, তারা যেন এমন কোনো শক্তির সাথে হাত না মেলায় যারা পুরনো রাজনীতির ধারক এবং বাহক। তাদের সমস্ত সম্ভাবনা রয়েছে এবং আমি তাদের শুভানুধ্যায়ী, সম্ভাবনাগুলোকে যেন তারা কাজে লাগান। রাজনৈতিক দলগুলো শুধু নয়, আমরা লক্ষ্য করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চ থেকে অথবা জাতীয় নাগরিক কমিটির মঞ্চ থেকে পরস্পরের বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে বা একজন আরেকজনকে আক্রমণই নয়, শুধু তুচ্ছ-তাচ্ছিল্য করছে, এই বিষয়টি কিন্তু সাধারণ মানুষ যারা এরা একেবারে ভালোভাবে নিতে পারছে, একদমই নিতে পারছে না এবং এটি অপ্রয়োজনীয়। দেখুন, আমার একটা ধারণা যে বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক কমিটিকে একটি অজানা আশঙ্কায় পেয়ে বসেছে। আমি তাদের সাথে যখন কথা বলি, তারা মনে করছে যে দেশের যদি ক্ষমতা তাদের হাতে না থাকে, নিয়ন্ত্রণ তাদের হাতে না থাকে, আগামীতে তাদের কি ট্রায়ালের সুযোগ রয়েছে কিনা, এই আশঙ্কা তাদের পেয়ে বসেছে। বিএনপিকে আরও একটি অজানা আশঙ্কায় পেয়ে বসেছে যে বিএনপিকে পাশ কাটিয়ে একটি সমঝোতার রাজনীতির চেষ্টা হচ্ছে কিনা। সরকারকে একটি অজানা আশঙ্কায় পেয়ে বসেছে যে তাদের আসলে নির্বাচন কখন দেওয়া উচিত, কী লেভেলের সংস্কার করা উচিত, তাদেরই বা ভবিষ্যৎ কী। কিন্তু এই আশঙ্কাগুলো অমূলক। আপনি যদি একসাথে বসে কথা বলেন, বৈষম্য বিরোধীদের ওই ভাষার কোনো প্রয়োজন নাই এবং তাদের সাথে মানাচ্ছে না। আপনার ডাকে যখন দেশের সব মানুষ এক হয়েছে, আপনি তো নিজেই বুঝতে পেরেছেন যে আপনাকে বাকিরা মেনে নিয়েছে, সম্মান করেছে, নেতৃত্ব মেনে নিয়েছে। এখন আপনি যত কম হঠকারী হবেন, আপনাকে তত রাজনৈতিক প্রাজ্ঞ মানুষ মনে হবে। কাজেই বৈষম্য বিরোধীদের এই ভাষা অথবা বিভেদ তৈরি অন্যরা কিন্তু সুযোগ নিচ্ছে। আপনি জানেন, বেশ কিছু ইন্ডিভিজুয়ালকে আমি চিনি যারা বিভিন্ন হঠকারিতার জন্য বিখ্যাত অথবা কুখ্যাত। তারা বৈষম্য বিরোধীদেরকে উস্কানি দিচ্ছে যে কি করে ক্ষমতা কেন্দ্রের সাথে তাদের থাকা যায় নির্বাচনের। এখন দেখুন, তারা ডাকসু জাকসু নির্বাচনের কথা বলছেন, তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন, কিন্তু জাতীয় নির্বাচন নিয়ে বৈষম্য বিরোধীরা কমফোর্টেবল না। এখন এমন তো হতে পারবে না যে আপনি যেদিন দল গঠন করে সারা দেশে তৃণমূলে সংগঠন করবেন তারপরে জাতীয় নির্বাচন হবে, এটি কিন্তু মন গড়া কথা। কাজে আমরা মনে করি যে একটা সমঝোতায় আসা উচিত। আপনি মাঝখানে একটা কথা বলেছেন যে তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এমন কিছু লোক সংযুক্ত হচ্ছেন যারা আতঙ্কজনক। অতীতে তাদের ভূমিকা আমরা দেখেছি, আসলেই তাই। হয়তো আপনি কিছু লোককে লক্ষ্য করেছেন, আমরাও কিছু লোককে লক্ষ্য করেছি যারা আসলে কখনোই গঠনমূলক কাজে জড়িত ছিল না অতীতে। এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে মিশে অথবা তাদের উপর সওয়ার হয়ে অনেক অঘটন কিন্তু ঘটিয়ে দিতে পারে। আমি খুবই আতঙ্কিত, কেননা যে ব্যক্তিদের কথা আমি বলছি তারা কোনো গণতান্ত্রিক আচরণের মানুষ না। তারা সবার সাথে মিলে কোনো কাজ করতে আগ্রহী না। তারা উগ্রবাদী, তারা হঠকারী এবং তারা ব্যক্তি স্বার্থকে পছন্দ করেন। তারা কলা কৌশল করে ক্ষমতা কেন্দ্রের কাছাকাছি থাকতে চান অথবা পাওয়ার সেন্টারের কাছাকাছি থাকতে চান। এটি কিন্তু বৈষম্য বিরোধীদের যে রাজনৈতিক পরিচয় বা সামাজিক পরিচয় তার সাথে একেবারেই মানানসই না।
কিন্তু তারা তাদের কাছাকাছি গিয়েছেন এবং তারা বৈষম্য বিরোধীদেরকে বিভিন্ন কুপরামর্শ দিচ্ছে কি করে বাজারের প্রচলিত বড় রাজনৈতিক শক্তিকে পাশ কাটিয়ে এক ধরনের অপকৌশলের ভিত্তিতে টিকে থাকা যায়। এটি তাদের জন্য আখেরে কিন্তু খারাপ ফল বয়ে আনবে। এবং আমি খুব চাই না যে ঠিক যেভাবে শাহবাগ আন্দোলনকে সাজিয়ে গুছিয়ে আওয়ামী লীগ একটি প্রতারণার আশ্রয় নিয়েছিল বাংলাদেশে, আজকে ইমরান সরকারের পরিণতি আপনি দেখেন। কাজেই বৈষম্য বিরোধীদেরকে আমরা আগামী রাজনীতিতে একটা উদীয়মান সূর্য হিসাবে দেখতে চাই, সেটি তৃতীয় শক্তি হোক, দ্বিতীয় শক্তি হোক, যেমনটি হোক, কিন্তু তারা যেন এমন কিছু না করেন, কুপরামর্শের ফাঁদে পা না দেন, যাতে তাদের পরিণতিও অতীতের অন্য অনেকের মতো হয়। আমরা একটা জিনিস পছন্দ করি, দেখুন রাজনীতিতে আপনি অতীতের অনেক ভূমিকা নিয়ে প্রশ্ন করবেন, নীতি প্রণয়ন নিয়ে প্রশ্ন করবেন, আপনি ৭২-৭৫ নিয়ে প্রশ্ন করবেন, জিয়াউর রহমানের শাসন নিয়ে প্রশ্ন করবেন। এই প্রশ্নগুলোর করার একটি ক্ষেত্র তৈরি হয়েছে কিন্তু ৫ই আগস্টের গণ অভ্যুত্থান। ক্ষেত্রটিকে যেন আমরা খেলো না করে ফেলি, ক্ষেত্রটিকে যেন আমরা গঠনমূলক রাখি এবং এর ভিতরে যেন আগামী রাজনীতির সূর্য উদিত হয়, এমন একটি সম্ভাবনা আমরা দেখতে পাই। নির্বাচন কবে হবে এই প্রশ্নের জবাব কিন্তু আমরা কেউ পাচ্ছি না, এবং এটি এখন রাজনীতির অন্যতম একটি আলোচনার বিষয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম উনি একটি কথা বলেছেন যে রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এটি কি অভিমান সুলভ কথা, না হতাশা থেকে, নাকি সত্যি সত্যি? আমার মনে হয় এটা একটি প্রায়োগিক কথা, কেননা এটা ঠিক স্ট্যাটিক না। কিন্তু দেশের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, বৈশ্বিক চাপ, এগুলোকে মাথায় রেখে রাজনৈতিক দলগুলোর আশা আকাঙ্ক্ষা নির্বাচনের দিন ঠিক হতে হবে। দেখুন, এটি ভাবার কোনো কারণ নাই শুধুমাত্র সরকার সংস্কার চাচ্ছে, আমরা সবাই সংস্কার চাচ্ছি, রাজনৈতিক দলগুলোও চাচ্ছে তাদের মতো করে। কাজেই সংস্কারটি নির্বাচনমুখী হওয়া দরকার। যেই সংস্কারগুলো করে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা যায়, ওইটিকে আমি সংস্কার বলতে চাই। পরবর্তী যে ব্যাপক সংস্কার, মধ্যমেয়াদী সংস্কার, দীর্ঘমেয়াদী সংস্কার, সেটি আপনি নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে হবে এবং বাধ্য করতে হবে, অথবা এমন কিছু করতে হবে যাতে নির্বাচিত সরকারগুলো এগুলোকে পাশ কাটাতে না পারে। এটি কিন্তু খুব সহজে করা সম্ভব। দেখুন, তারেক রহমানের একটা জিনিস আমি গত ৫ মাসে খুব পছন্দ করেছি, উনি আগ বাড়িয়ে নিজ থেকে মোটা দাগে সংস্কারগুলোকে কিন্তু উনি মেনে নিয়েছেন। সেটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বলি, তত্ত্বাবধায়ক সরকার বলি, ২ মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবেন না, এমনকি ৭০ অনুচ্ছেদ নিয়ে কথা বলা। কাজেই আপনার এখন সহজ হচ্ছে নির্বাচনটিকে অনুষ্ঠিত করা এবং মেকশিওর করা যে জনগণ ভোট দিতে পারে। মানুষ ১৬ বছর ১৭ বছর ভোটের কালচার থেকে বাইরে, কাজেই তাকে ভোটের ভিত্তিতে একটি নির্বাচিত সরকার গঠনের অধিকার দিতে হবে। আমার ধারণা আগামী ডিসেম্বর, মানে আজ থেকে ১২ মাস পরে নির্বাচনটি হওয়া সম্ভব শীতের সময়, এবং সেই সময়ের মধ্যে আপনি এমন কিছু সংস্কার করে ফেলতে পারবেন যেটি নির্বাচনের জন্য জরুরি। তারপরের সংস্কার কিন্তু ওই সরকারের সাথে মিলে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠান এবং কমিশনগুলো যদি তখন সক্রিয় থাকে, সেটি কিন্তু করা সম্ভব। কেননা আমি বলছি যে রাজনীতিতে যে টালমাটাল পরিস্থিতি তৈরি হচ্ছে, এটি সামাল দেওয়ার মতো অবস্থায় অন্তর্বর্তী সরকার নাও থাকতে পারে। এমনকি ভারতের যে ষড়যন্ত্র এবং ডোনাল্ড ট্রাম্পের শপথের পরে যে রাজনৈতিক পরিস্থিতি বিশ্বের, সেই সব কিছু মোকাবেলায় একটি নির্বাচিত সরকার থাকলে বাংলাদেশের জন্য সুবিধা হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আমরা এখনই ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আশরাফ কায়সার, স্থানীয় নির্বাচন নিয়ে নানান মহলে কথা হচ্ছে,
কেউ বলছেন এই নির্বাচনটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হয়ে যাওয়া ভালো, যেহেতু এই নির্বাচনটি কোনো দলীয় প্রতীকে আবার আর হবে না। কিন্তু বিএনপি সরাসরি বিরোধিতা করেছে। তারা বলেছে যে স্থানীয় সরকার নির্বাচনের এই সরকার দায়িত্ব নয়, এই সরকার দায়িত্ব হলো জাতীয় নির্বাচন করে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের হাতে ক্ষমতা তুলে দেওয়া। আপনার কি মনে হয়? দেখুন, আমি শক্তিশালী স্থানীয় সরকারের পক্ষের মানুষ। কেননা আমরা যে বারবার গণতন্ত্রের গলতটি টের পেয়েছি, সেটি হচ্ছে এক কেন্দ্রীভূত হয়ে যাওয়া, এবং জাতীয় নির্বাচন কিন্তু সেই পরিবেশটি তৈরি করে। এখন জাতীয় নির্বাচনের পরে যদি আপনি স্থানীয় সরকার নির্বাচন করেন, তার একটি রাজনৈতিক আবহ কিন্তু আমরা টের পাই। আবার অন্তর্বর্তী সরকারের এমনিতেই সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে, সে এত কিছু করতে পারবে কিনা আই ডাউট। কিন্তু স্থানীয় সরকারে আমরা যদি বিকেন্দ্রীকরণ করতে চাই, আমরা যদি জনপ্রতিনিধিদেরকে বের করতে চাই এবং তাদের হাতে যদি ক্ষমতা দিতে চাই, যে কথাগুলো আমরা গত 54 বছরে অনেকবার অনেকভাবে বলেছি, কখনোই ঘটে নাই, এবং তাদেরকে দুর্নীতিমুক্তভাবে প্রশাসন পরিচালনা করতে দেখতে চাই। গত সরকারের সময়ে আমরা স্থানীয় পর্যায়ে একটি স্থানীয় শেখ হাসিনা খুঁজে পেলাম, সেটি জেলা পরিষদে পেলাম, সেটি উপজেলায় পেলাম, সেটি সব জায়গায় পেলাম। এই কালচার থেকে বেরোতে হবে। এখন এটি একটি আলোচনার বিষয়। আমরা যদি সব দল মোটামুটি আশ্বস্ত হতে পারি যে এটি কোনো ভিন্ন মতলবে না, মানে অন্য কোনো রাজনৈতিক শক্তি দানা বেঁধে উঠুক এর পাটাতন তৈরির জন্য না, কিন্তু সঠিক অর্থে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি বের করার জন্য, তাহলে আমার ধারণা বিএনপিরও এক ধরনের কমফোর্ট জোন তৈরি হবে। কিন্তু যারা এখন এটার পক্ষে বলছেন বা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদের পক্ষে বলছেন, তাদের একটা উদ্দেশ্য মনে হচ্ছে তাদের রাজনৈতিক শক্তি হিসাবে দানা বেঁধে ওঠার জন্য এটির কথা বলছেন। কিন্তু স্থানীয় সরকারগুলো আমাদের দেশের পরিচালনার জন্য খুব জরুরি। সেটি আপনি সিটি কর্পোরেশনের মেয়র বলেন, আপনার জেলা পরিষদ বলেন, উপজেলায় বলেন, এমনকি ইউনিয়নে বলেন। একটা সুবিধা হচ্ছে যে রাজনৈতিক পরিচয় হবে না, কিন্তু তাতে আশঙ্কা হচ্ছে যে পতিত সরকারের সুবিধাভোগীরা যেহেতু তাদের টাকা পয়সা আছে, তারা আবার চলে আসতে পারবেন কিনা, যদিও গণপ্রতিরোধের মুখে পড়বেন। এটি একটি আলোচনার বিষয়। অন্তর্বর্তী সরকারের ফোকাস থাকতে হবে জাতীয় নির্বাচন। সেটিতে যদি ব্যাঘাত ঘটে, সেই ক্ষেত্রে এটি পরবর্তী সময়েও করা যেতে পারে। মেকশিওর করতে হবে যে নির্বাচিত সরকারটি এটি নিরপেক্ষভাবে পরিচালনা করবেন এবং তার ডালপালা বিস্তারের কৌশল হিসাবে না। কয়েকটি যুক্তি উত্থাপন করা হচ্ছে এর পক্ষে। প্রথমত যুক্তি হলো যে এর মাধ্যমে কিছু ভালো লোক নির্বাচিত হয়ে আসবেন, যারা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পারবেন। মূল কথা হলো প্রতিনিধিত্বমূলক হবে। দ্বিতীয় যেটা হচ্ছে সেটি হলো যে নির্বাচন মেকানিজমের জন্য যে বিষয়গুলি প্রয়োজন সেটি সরকার সঠিকভাবে করতে পারছে কিনা তারও একটি টেস্ট কেস হয়ে যাবে। আরেকটি বিষয় যেটা হলো, এখানে রাজনৈতিক দলগুলোর কোনো প্রভাব থাকবে না। এই তিনটি কারণে কেউ কেউ এর পক্ষে বলছেন। আরেকটি বিষয় রয়েছে, কিন্তু স্থানীয় পর্যায়ে কিন্তু মানুষ চায় যে স্থানীয় নির্বাচনটা এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হয়ে যাক। আমি এই চারটি দাবিরই যুক্তিপূর্ণ অবস্থান আছে বলে মনে করি। তার সাথে আরও একটি জিনিস হচ্ছে যে সরকারের জন্য একটা ওয়ার্ম আপ হবে, যে সে নির্বাচন পরিচালনার জন্য প্রস্তুত কিনা। আরও একটি জিনিস হচ্ছে যে আপনার দেশের মধ্যে একটা নির্বাচনী পরিবেশ তৈরি হবে। আমরা সঠিক অর্থেই মানুষের ভোটাধিকার, সেটি স্থানীয়, আপনি জানেন যে স্থানীয় নির্বাচন স্থানীয় মানুষের কাছে কিন্তু জাতীয় নির্বাচনের চেয়েও উৎসাহের, কেননা তার প্রতিনিধিরা পরিচিত, ইস্যুগুলো স্থানীয় এবং তার সমস্যাগুলো স্থানীয়। কাজে এরকম একটি জায়গায় আমরা যেতেই পারি। এটি করলে আমার ধারণা নির্বাচনী পরিবেশ তৈরি হবে এবং যাতে করে জাতীয় নির্বাচনের জন্য আমরা এক ধাপে এগিয়ে যাব। প্রধান রাজনৈতিক দল বিএনপি তো এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাহলে তো এটি সম্ভব হবে কি আদৌ? আমার মনে হয় বিএনপি বিরুদ্ধে অবস্থান নিলে এটি কিন্তু সম্ভব হবে না এবং করা ঠিকও হবে না। তবে বিএনপির জন্য যেটি আমি বুঝতে পারি সেটি হচ্ছে 16 বছর যখন আপনি ফ্যাসিজমের শিকার হন, আপনার সংগঠনের কিন্তু অনেক কমিটি তারা করতে পারেনি, ভার্চুয়ালি করেছে। কেউ কেউ দৌড়ের উপরে ছিলেন, কেউ কেউ হামলা মামলার শিকার ছিলেন। আমার ধারণা সংগঠন গুছিয়ে নেওয়ার মতো একটি সময় বিএনপি বা অন্য রাজনৈতিক দলেরও পাওয়া দরকার। তার আগে নির্বাচন দিলে যেটি হবে, তাদের সংগঠনের উপরেও কিন্তু তেমন কোনো কর্তৃত্ব তাদের নাই। কাজে তারা তো চাইবেন তাদের ভালো লোকগুলো বা তাদের মনমতো লোকগুলো বিজয়ী হয়ে আসুক। তবে এটি খুব সম্ভব। আমি শুধু একটি জিনিস বলতে চাই, 5 মাসে যেই অগ্রগতি, আমি কিন্তু সন্তুষ্ট না। আগামী 3 মাসে যেন আমরা এমন কিছু করতে পারি যাতে মনে হয় স্থানীয় সরকার করে বিএনপির সম্মতি নিয়ে কিছু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচন করে জাতীয় নির্বাচনটিও আগামী 12 মাসের মধ্যে আমরা করতে পারি। লুটপাটের প্রতিদিন আমরা খবর পাচ্ছি,
কারো বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে, কে কত টাকা লুট করেছে, কার কেমন সম্পদ বানিয়েছে। আমরা মঙ্গলবার একটি খবর দেখলাম যে ব্যাংক থেকে 887 কোটি টাকা আত্মসাৎ করেছেন শেয়ার বাজারের কেলেঙ্কারে অভিযুক্ত এবং পদ্মা ব্যাংকের যে সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফত এবং তার পরিবার। এবং তার পরিবারের 22টি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছে। এর মানে ঢাকাতে তার পরিবারের 22টি ফ্ল্যাট রয়েছে। এবং সবচেয়ে অবাক করা কাণ্ড হলো যে সরকারের যে জলবায়ু তহবিলের 884 কোটি টাকা আত্মসাৎ করে এই লোকটি পালিয়ে গেছেন এবং ওই টাকাগুলি তার ব্যাংকে রাখা হয়েছিল। মানে একদম টোটাল একটা তছনছ। চৌধুরী নাফিস শরাফত বা সালমান রহমান বা আজিজ খান এরকম 3-4জন ইন্ডিভিজুয়ালকে যদি আপনি আইনের আওতায় আনতে পারেন, তাহলে কিন্তু ওই শাসনটির যে অর্থনৈতিক দুর্নীতি, লুটপাট এবং চোরতন্ত্র, সেটি আপনার বুঝতে এই দেশের কোনো মানুষের কোনো অসুবিধা হবে না। এই 3টি এক্সাম্পলই হচ্ছে পরিবারের, শেখ পরিবারের ভেতর থেকে বেরিয়ে আসা সদস্য, বিশেষ করে নাফিস শরাফত। তার যেভাবে ধূমকেতুর মতো আমাদের অর্থনৈতিক জগতে বা সামাজিক জগতে বা রাজনীতির পরিমণ্ডলে উনি আবির্ভূত হলেন, এমনকি মিডিয়াতেও। এবং আমি খুবই দুঃখের সাথে বলছি যে দৈনিক বাংলা বলে একটি ভবনে আমি কাজ করতাম একসময় বিচিত্রায়, সেই পত্রিকাটির ডিক্লারেশন পর্যন্ত নাফিস শরাফত নিলেন। কাজেই সরকার আবার শেখ রেহানার কাছে কিন্তু সরকার বিগত আমলে বিচিত্রার ডিক্লারেশনও বিক্রি করে দিলেন। মানে এই পরিবারটি যে বাংলাদেশে অনেক বড় বড় কথা বলে, তাদের আচরণ কিন্তু ভয়ঙ্কর। কাজেই আমরা নাফিস শরাফতের এই দুর্নীতি দেখুন, ওই সময় আমরা টের পাচ্ছিলাম যে পদ্মা ব্যাংকের নামে উনি যে লুটপাট করছেন, তবে আমি নিশ্চিত এই লুটপাটের একটি বিশাল অংশ সেই জয় বলি, শেখ হাসিনা বলি, শেখ রেহানা বলি, টিউলিপ বলি, তাদের হাতে আছে। কিন্তু কাজেই আপনি তার সম্পত্তি বিক্রি করে, সম্পত্তি ক্রোক করে, তার অন্যান্য লাইসেন্স বাতিল করে আপনি তাকে আইনের আওতায় আনবেন, এটি প্রত্যাশিত। একই ঘটনা আপনার ঘটাতে হবে সামিটের ব্যাপারে। কেননা সামিট যদি এখন বলে থাকে যে তারা সিঙ্গাপুরের নাগরিক, তাহলে বাংলাদেশ থেকে যে আপনার টাকা পাচার করে সিঙ্গাপুরে সে শীর্ষধনী হলো, তার বিচারটি কে করবে? আমার মনে হয় সিঙ্গাপুর সরকারকেও এটি বলতে হবে, এবং উনি ইউনিসেফ বা ইউনেস্কোর মতো জায়গাতেও আছেন, সেখানেও বলতে হবে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের কোনো কোনো পত্রিকার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন আজিজ খান। কাজেই তাদেরকে আমরা নীরব দেখছি। গত 5 মাসে আজিজ খানকে নিয়ে আমরা কিছু বলতে দেখছি না। কিন্তু আজিজ খান হচ্ছে উচ্চমানের দুর্নীতির একটি সিম্বল বাংলাদেশে। সামিট গ্রুপ, যেটি ভারতে আদানি, ঠিক একই মাপের। কাজেই চৌধুরী নাফিস শরাফতের এই দুর্নীতি, আপনি একটা জিনিস খেয়াল করেন, ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল সেক্টর হচ্ছে জনগণের অর্থের সেক্টর। এখানে 98% হচ্ছে সাধারণ মানুষের অর্থ। সেই সেক্টরটিকে আওয়ামী লীগ সরকার প্রথম নজর দিল অর্থ লুটপাটের জায়গা হিসাবে এবং ধ্বংস করে দিল, এবং মানুষের আমানত তারা এইভাবে কিছু ব্যক্তির হাতে তুলে দিল, যেই ব্যক্তিগুলো আবার ইন রিটার্ন ওই টাকা তাদেরকে ফেরত দিলেন। এরা কিন্তু আসলে মূলত ক্যাশিয়ার, তারা ফ্রন্টম্যান। সেটা চৌধুরী নাফিস শরাফত জয়ের ফ্রন্টম্যান অথবা শেখ রেহানার, এইভাবেই কিন্তু তারা পরিচিত ছিলেন। আমরা তখন সোসাইটিতে জানতাম কে কার ফ্রন্টম্যান, মানে কে কার জন্য তহবিল তুলছেন। না হলে তাকে নিয়ে প্রধানমন্ত্রী একের পর এক বিদেশ সফরে যাচ্ছেন, গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্মেলনগুলোতে তিনি রিপ্রেজেন্ট করছেন। ভীষণ বিসদৃশ ছিল, বেমানান ছিল। এরকম একটা শারীরিক অবয়বের মানুষ, এরকম একটা অর্থনৈতিক অনাচারের মানুষকে যখন রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করে, তার মানে শীর্ষস্থানীয় ব্যক্তির আনুকূল্য ছাড়া এটি সম্ভব ছিল না। আমার মনে হয় যে ব্যাংকিং সেক্টরের দুর্নীতি নিয়ে বাংলাদেশের আরও গভীরভাবে কাজ করা দরকার। আন্তর্জাতিক কনসালটেন্সিদেরকে হায়ার করে হলেও পাচার করা টাকা কিছু অংশ আপনাকে ফেরত আনতেই হবে। পৃথিবীতে অনেক নিদর্শন রয়েছে, মালয়েশিয়ার নিদর্শন রয়েছে, পাকিস্তানের নিদর্শন রয়েছে পাচার করা অর্থ ফেরত আনার। আমরা যেন $1 বিলিয়ন, $2 বিলিয়ন হলেও 250 বিলিয়ন পর্যন্ত আমরা যেতে না পারলেও এইদেরকে এই টাকা ফেরত আনতে হবে। এবং আমি কিছু কিছু ব্রিটিশ কনসালটেন্সি হাউসের কথা জানি, যারা আগ্রহী বাংলাদেশ সরকারের সাথে কাজ করে এইরকম ফরেনজিক তদন্ত করে টাকা ফেরত এনে এই মুহূর্তে ঢাকায় রয়েছে, তারা সরকারের সাথে কথা বলছে। সরকারের উচিত হবে খুব দ্রুত এদেরকে অ্যাপয়েন্ট করে ফেলা। কিন্তু আমাদের একটা ধারণা হচ্ছে যে আমরা অনেক সময় কথা বলছি, তার যে অ্যাকশন নেওয়া দরকার সেটি আমরা নিচ্ছি না। ঠিক ওই জায়গাটিতে নাফিস শরাফতরা এখনও কমফোর্টেবল। তারা মনে করছেন যে অন্য দলগুলো
কিংবা বাজারে এখন যারা শক্তিশালী তাদেরকে কেনা যাবে, যেহেতু তাদের অর্থবিত্ত রয়েছে। আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা যেন এই পথটি রুদ্ধ করে দিতে পারি, আগামীতে যেন কেউ নাফিস শরাফত হয়ে ওঠার চেষ্টা না করেন। আসলে নাফিস শরাফত খুব ছোটোখাটো ব্যক্তি এবং তার যে টাকার মেরে দেওয়ার পরিমাণ সেটি কিন্তু খুব কম। কারণ হলো, আমরা মঙ্গলবার একটি ইংরেজি দৈনিকের একটি রিপোর্ট দেখলাম, দুবাইতে যে 19 জন সম্পদের পাহাড় গড়েছে এবং সেই 19 জনের কিন্তু একজন বেনজিরের স্ত্রীও রয়েছেন। এর অর্থ হলো, একজন আইজিপি হিসেবে বেনজির যে পয়সা মেরে দিয়েছেন, নাফিস শরাফত কিন্তু তার ধারের কাছেও নয়, কারণ এই 19 জনের তালিকায় কিন্তু নাফিস শরাফত নয়। আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে লন্ডনে একটি তুলপাড় চলছে, টিউলিপের মন্ত্রিত্ব থাকে কি থাকে না, এই প্রশ্ন কিন্তু খুব বড় হয়ে সামনে এসছে। এর মানে হলো যে এই শেখ পরিবার সব দুর্নীতির কেন্দ্রবিন্দু ছিল, যতই দিন যাচ্ছে ততই সেটা প্রমাণিত হচ্ছে। আপনি বলছিলেন যে সবাই কার লোক, আমরা দেখেছি যে অমুক শেখ রেহানার লোক, অমুক জয়ের লোক, অমুক পুতুলের লোকও কিন্তু আমরা জানি। কাজেই এই গোটা বিষয়টা কীরকম একটা অভাবনীয় অকল্পনীয় ঘটনা। যে আমি কয়েনেজে বিশ্বাস করি এবং আমার ধারণা শেখ পরিবার পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবার। এরকম একটি সিদ্ধান্তে আমাদের উপনীত হতে হবে, যাতে ভবিষ্যতের যারা ইতিহাস পড়বেন তারা যেন এই পরিবারটিকে শুধুমাত্র সন্ত্রাসী পরিবার অথবা মানে তার চেয়ে বেশি ভয়ঙ্কর দুর্নীতিবাজ পরিবার। কেননা বাংলাদেশে 15 বছরে এই যে আপনি দুবাইয়ের ঘটনা বলছেন, লন্ডন বলছেন, নিউ ইয়র্ক বলছেন, টরন্টো বলছেন, সব শেখ পরিবারের ডালপালা। তাদের অর্থবিত্তটাকেই ভিন্ন নামে আজকে যে 17 জনের লিস্ট বা 19 জনের লিস্ট আপনি দেখছেন, তারা মূলত এদের টাকা পয়সাকেই ওইখানে বিনিয়োগ করেছেন। ব্যাংক লুটেরা হিসাবে শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে শীর্ষস্থানীয় ব্যাংক লুটেরা। আগে আমরা মেক্সিকান লর্ডদের কথা শুনতাম, ল্যাটিন আমেরিকান লোকদের কথা শুনতাম, এমনকি ফার ইস্টে ইন্দোনেশিয়া, ফিলিপিনের মার্কোস এদের কথা শুনতাম। এখন শেখ হাসিনা হচ্ছে সেই জায়গাটা রিপ্লেস করেছেন ব্যাংক লুটেরা হিসাবে, এবং শীর্ষ সন্ত্রাসী যিনি গণহত্যা করেছেন, এবং তার পরিবার লন্ডন থেকে শুরু করে দুবাই পর্যন্ত বা টরন্টো পর্যন্ত এই দুর্নীতির চক্রটিকে নিয়ন্ত্রণ করেছেন। টিউলিপের কিন্তু মন্ত্রিত্ব চলে যাওয়া উচিত এবং টিউলিপের কিন্তু ওই দল থেকে বিরত হওয়া উচিত। ব্রিটিশ কালচার যদি আমরা বুঝে থাকি, যতদিন না পর্যন্ত টিউলিপ প্রমাণিত হচ্ছেন তিনি এই অনাচারের সাথে যুক্ত ছিলেন না অথবা অর্থনৈতিক দুর্নীতির অংশ না। দেখুন, বাংলাদেশের পত্রিকাকে আপনি অন্যভাবে দেখতে পারেন। যখন ফাইন্যান্সিয়াল টাইমস রিপোর্ট করে, তাদের একটি বর্ণ তদন্ত ছাড়া বা ভিন্ন মতের মানুষের সাক্ষ্য ছাড়া তারা প্রকাশ করার কথা না। লন্ডনের মূল রাজনীতিতে তোলপাড় হচ্ছে বাংলাদেশের লুটেরাদের নিয়ে। শুধু টিউলিপ না, টিউলিপের ভাই ববি ঢাকাতে যে সিআরআই প্রতিষ্ঠা করেছিল প্রোপাগান্ডা করার জন্য, গুজব ছড়ানোর জন্য, প্রফেসর ইউনুসের মতো মানুষকে হেনস্থা করার জন্য, তার অর্থবিত্তে কিছু বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক ইত্যাদি বাজারে ছিল, আসাদুজ্জামান নূররা। এবং আপনি তাদের হোয়াইট বোর্ড বলে একটি ম্যাগাজিন বেরোতো, সেইখানে আপনি যদি এডিটোরিয়াল বোর্ডের ছবিগুলো দেখেন, আমি গতকালকেও আরেকবার প্রচার করেছি, মানুষ যেন দেখতে পায়, এরা কিন্তু আমাদের চোখে সুবেশধারী সফট ন্যারেটর, যারা ফ্যাসিজমের সফট ন্যারেটিভটা বাজারে প্রচার করেছেন। রাষ্ট্রীয় অর্থ খরচ করা হয়েছিল শেখ হাসিনার সফট ন্যারেটিভ বাজারজাত করার জন্য, ডক্টর মোহাম্মদ ইউনুসকে হেনস্থা করার জন্য, আন্দোলনকারী প্রতিবাদকারীদেরকে চরিত্র হনন করার জন্য। সিআরআই হচ্ছে সেই কুখ্যাত সংগঠন, সেই কুখ্যাত সংগঠনের সাথে যুক্ত ছিলেন টিউলিপের ভাই। এখন আপনি দুবাইতে যে লিস্টটা আপনি দেখছেন, দেখুন গতকালকে আমি দুঃখ করে লিখেছি, অর্থ পাচারে কোনো বৈষম্য ছিল না, ওখানে কিন্তু সব দলের লোক আছেন। এখন যারা আগামীতে সরকার গঠন করবেন তাদের প্রিয়জনরাও আছেন। কাজেই আমরা বলতে চাই যে অর্থ পাচারকারীরা, লুটেরারা নিজেরাই একটি সংগঠন, তাদের অন্য দল খুঁজতে হবে না। এই জায়গাটিতে হাত দিতে হবে যাতে করে আপনি নিশ্চিত করতে পারেন যে আমাদের অর্থনীতি নিরাপদ থাকবে, সাধারণ মানুষ যেন কখনো ভবিষ্যতে এরকম সন্ত্রাসীদের আক্রমণের শিকার না হতে পারেন। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প,
প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশরাফ কায়সার। গণমাধ্যম নিয়ে আলোচনা কিন্তু থেমে নেই। শুধু গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ কি বলছেন সেটিই নয়, আরও নানান মহলে নানান ধরনের কথা হচ্ছে। লুক পাল্টে যাচ্ছে, সম্পাদক বদলে যাচ্ছে, নতুন নতুন লুক যাচ্ছে নতুন নতুন হাউজে। আমার কেন জানি মনে হয়েছে গণমাধ্যম কর্মী হিসাবে খানিকটা গণমাধ্যমে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। অবশ্য অস্থিরতার ভিত্তিটা এই গণমাধ্যম কর্মীরাই করেছিলেন স্বৈরাচারের সহযোগী হিসাবে বা দলদাস হিসাবে তারা ভূমিকা রাখার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন নানান জায়গায় মাইনাসের একটা প্রবণতা চলছে। এটাকে আপনি সমালোচনাও করতে পারেন, আবার করাটাও কঠিন। গণমাধ্যম সংস্কার নিয়ে কামাল আহমেদ বেশ কিছু কথা বলেছেন। উনি বলেছেন যে এই 47টা টেলিভিশনের বাজার বাংলাদেশে নেই। উনি কথা বলেছেন প্রেস কাউন্সিল নিয়ে। উনি বলেছেন প্রেস কাউন্সিল একেবারে অকার্যকর, এটা প্রয়োজনীয়তা নেই। যেহেতু আপনি দীর্ঘদিন গণমাধ্যমে সক্রিয়ভাবে মাঠে কাজ করেছেন, এখনো গণমাধ্যমের সঙ্গেই রয়েছেন নতুন প্যাটার্নে, সব মিলে আপনার কি মনে হচ্ছে? প্রথমত বলি যে অস্থিরতা তৈরি হয়েছে সেটি দৃশ্যমান, এবং গত 16 বছরে বাংলাদেশের যেই সেক্টরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি গণমাধ্যম। দেখুন, অন্য অনেক সেক্টর আপনি মেরামত করতে পারেন, কিন্তু এই সেক্টরের ক্ষতি কিন্তু দীর্ঘমেয়াদে আপনাকে বেকায়দায় ফেলবে, যেটি এখনও ফেলছে। 5ই অগাস্টের দিন সব টেলিভিশন থেকে যে কালো ব্যাজ উঠে গেল, ওটি কয়েক সেকেন্ড লাগলো। তার মানে 16 বছর ধরে আপনি যে দালালিটি করলেন সেটি বিদায় নিতে কারণে কাউকে কেউ বলতেও হলো না। তার বিশ্বাসের জায়গাটি এতটাই নড়বড়ে। তার মানে এটি দালালির একটি মাধ্যম ছিল, তোষামদের মাধ্যম ছিল, ব্যক্তি স্বার্থ হাসিলের মাধ্যম ছিল। শেখ হাসিনার কাছে গিয়ে যারা প্রেস কনফারেন্সে অদ্ভুত সব ভঙ্গিমায় অদ্ভুত সব প্রশ্ন করতেন, আমার তখনও মায়া লাগতো, তখনও করুণা হতো যে মানে জীবনের কিসের জন্য তারা এগুলো করতেন। এখন যে পদ পদবীর পরিবর্তন হচ্ছে, কোথাও কোথাও সম্পাদক বদলাচ্ছে, কোথাও কোথাও নতুন লোকরা জয়েন করছে, এটিও আরেকটি খারাপ নজির স্থাপন করছে। যেরকম করে 16 বছরে তোষামদি হয়েছে, শোনেন, মালিকরা এখন ভাবছে কাকে বসালে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে বলে তারা বিএনপি সমর্থিত, জামাত সমর্থিত। এই মালিকরা কিন্তু কাকে বসালে তার পত্রিকার পরিস্থিতি সামাল দেওয়া যাবে সেটা কিন্তু মুখ্য উদ্দেশ্য নয়, তার ব্যবসা কিভাবে সামাল দেওয়া যাবে ওইটা কিন্তু মূল উদ্দেশ্য। আমি ঠিক ওইটাই বলতে চাচ্ছিলাম। দেখুন, এখানে পত্রিকাগুলোর মালিক কারা বা গণমাধ্যমের মালিক কারা? তারা 14টা 2 নম্বরই ব্যবসার সাথে যুক্ত। তাদের একটা অ্যালসেশিয়ান ডগ হিসাবে তারা গণমাধ্যমকে রাখেন। অতএব যাতে অন্য অনেক ব্যবসায় ট্যাক্স ফাঁকি, ভ্যাট ফাঁকি, চোরাচালান ইত্যাদি ইত্যাদিতে তাকে মুক্ত রাখা যায়। এটি একটা অদ্ভুত সংস্কৃতি যেটা গণমাধ্যমে তৈরি হয়েছে। সম্পাদকরা কিন্তু এখানে তার পিআরও, এবং সম্পাদকরা বিভিন্ন জায়গায়, কেউ ভারতীয় হাই কমিশনে দুতিয়ালি করেছেন, কেউ এই চোরাচালানে দুতিয়ালি করেছেন, কেউ কেউ এনবিআরে করেছেন মালিকের পক্ষ হয়ে। এই জায়গা থেকে গণমাধ্যমকে একটি দিনের আলোতে আসতে হবে। আমরা এমন মালিক চাই না যারা কালো মালিক এবং যারা গণমাধ্যম পরিচালনা করেন, তাহলে কালো সংস্কৃতি থেকে আপনি বেরোতে পারবেন না। কাজেই আমরা দেখতে চাই মালিকের একটা পরিচয় এবং কোয়ালিটি গণমাধ্যম পরিচালনার। আমরা সম্পাদককে একটা পেশাদার সম্পাদক হিসেবে দেখতে চাই। যিনি দৈনিকের সম্পাদক হবেন তার দৈনিকের সম্পাদক হওয়ার যোগ্যতা থাকতে হবে। তার রাজনৈতিক পরিচয় দিয়ে দৈনিকের সম্পাদক হলে হবে না, সেটি একটি ভিন্ন জায়গা। এবং আমি কামাল আহমেদের কাছে সুপারিশ করতে চাই যে রাজনৈতিক পরিচয় দিয়ে আমাদের সংবাদপত্র পরিচালনা করার দরকার নেই, সেটি তিনি রাজনীতি করুন, সংসদেও যেতে পারেন। আরেকটি জিনিস হচ্ছে বাজারটা যেন বাজার অর্থনীতির মধ্যে হয়। আপনি দেখেন 47টা টিভি চলার বাজার এটি না, এটি আমরা খুব প্রকাশ্যভাবে জানি। তাহলে এই টিভিগুলো কারা লাইসেন্স নিয়েছেন, কারা তাদেরকে লাইসেন্স দিয়েছেন, কিভাবে চলে, এটি তারা ভর্তুকি দিয়ে চালান, বিনিময়ে তারা আরও 10 গুণ 100 গুণ অর্থ অন্যভাবে উপার্জন করেন। এই কালো সংস্কৃতির থেকে গণমাধ্যমকে বেরিয়ে যেতে হবে। এবার বলি, ধরেন এশিয়াটিকের মতো প্রতিষ্ঠান, গ্রুপ এম, আসাদুজ্জামান নূরের যে ঐতিহাসিক, তারা বাংলাদেশের 80% বিজ্ঞাপন কন্ট্রোল করেন, এবং তারা যেই রেড টিভিকে দেন সেটি অত্যন্ত বৈষম্যমূলক, বৈরী, এবং টেলিভিশনগুলো যেহেতু পেশাদারি পরিচালনায় হয় না, তারা এর প্রতিবাদও করেন না। ক্ষতি যেটি হচ্ছে গণমাধ্যম কর্মীদের,
তারা তাদের ন্যায্য বেতনাদি পাচ্ছেন না, জব সিকিউরিটি পাচ্ছেন না, তারা ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না। আমার মনে হয় বিজ্ঞাপনের বাজারে একটি দেখুন এটাকে বলে সিগনিফিক্যান্ট মার্কেট প্লেয়ার, তার হাতে 80% বিজ্ঞাপন থাকবে, এটি অত্যন্ত অসুস্থ পরিবেশ। কাজেই কম্পিটিশন কমিশনকে স্টেপ ইন করতে হবে যে বিজ্ঞাপনের বাজার যেন বৈষম্যমূলক না থাকে, অন্য প্লেয়াররা যেন কথা বলতে পারেন, কাজ করতে পারেন। এখন আপনি গণমাধ্যমের সম্পাদকীয় পরিস্থিতি যদি আমি দেখি, সম্পাদকীয় প্রতিষ্ঠান বলে কিছু নাই। কাজেই তাকে আপনি যে কোনো ইভেন্ট বেসড সাংবাদিকতা হচ্ছে বাংলাদেশের সাংবাদিকতা, তাহলে অনুসন্ধানী সাংবাদিকতা কোথায়? এই যে আপনার দুবাইয়ের সম্পদের কথা বললাম, ডেইলি স্টারের একজন প্রতিনিধি এটি করেছেন বলেই আমরা জানতে পারলাম, অথবা আপনার জেমকন গ্রুপ, কাজী শাহেদের গ্রুপ যুক্তরাজ্যে 250 কোটি টাকা লোপাট করেছেন, অর্থ পাচার করেছেন, আমরা জানতে পেরেছি, কিংবা এস আলমের সেই ঘটনা জানতে পেরেছি। এই দেশের দরকার গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হলে অনুসন্ধানী সাংবাদিকতা এবং সত্যনিষ্ঠ, নিরপেক্ষ, সাহসী সাংবাদিকতা। প্রচলিত মালিকরা, প্রচলিত সম্পাদকরা সেই পরিবেশের পক্ষের না। তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য সাংবাদিক পরিচয় দেন, গণমাধ্যমে কাজ করেন। আমরা গণমাধ্যমের, এমনকি টেলিভিশনের ব্যাপারে আমি বলি, আমরা যেন ডিস্ট্রিবিউশন থেকে টেলিভিশন রেভিনিউ পাই। আপনি কন্টেন্ট বানাবেন কিন্তু আপনি 1 টাকা রেভিনিউ পাবেন না, শুধুমাত্র ডিশ অ্যান্টেনার বিতরণকারীরা পাবেন। এটি পৃথিবীর কোথাও নেই। আপনি 1 টাকা করেও যদি একটি টিভি পায়, সে 3 কোটি টাকা পাবে, 3.5 কোটি টাকা পাবে। টেলিভিশনগুলো স্বাবলম্বী হয়ে তার অপারেটিং কস্ট এর চেয়ে কম। কাজে তখন কিন্তু সে আর সরকারের গণভবনে ঢোকার চেষ্টা করবে না, অথবা মানে মিথ্যা আশ্রয় নিয়ে অনেক কিছু বলবে না। আমরা গণমাধ্যমকে সাউন্ড ফুটিংয়ে, শক্ত সম্পাদকীয় নীতির ভিত্তিতে পরিচালিত হতে দেখতে চাই। আমি এখনও মনে করি আমার প্রথম পরিচয় সাংবাদিক, এবং সাংবাদিকতা করেই কিন্তু আমার মনে হয়েছে যে আমি যতটুকু কন্ট্রিবিউট করতে পেরেছি আমাদের জীবনযাপনে আমি চেষ্টা করেছি। বাংলাদেশের অনেক তরুণ তুর্কি সাংবাদিক আছেন, তাদের দারুণ সব মেধা রয়েছে, কিন্তু এই সমস্ত স্বার্থান্বেষী মানুষের কারণে সেটি কিন্তু গণমাধ্যম প্রকাশ করতে পারেনি। একটি বিষয় আমরা লক্ষ্য করছি, হয়তো আপনার দৃষ্টি আকর্ষণ হয়েছে, গণমাধ্যমগুলো তাদের পলিসি কি কিছুটা পাল্টেছে? 1 নাম্বার। 2 নাম্বার, এখনো কি সেলফ সেন্সরশিপ চলছে? এখনও সেলফ সেন্সরশিপ চলছে। আর আপনি যদি একটা এক্সাম্পল দিই আপনাকে, মানে প্রধান উপদেষ্টার ইন্টারভিউ নিয়েছে কয়েকটা প্রতিষ্ঠান, নুরুল কবিরের ইন্টারভিউটি কেন এত আলোচিত হয়েছে? উনি এমন কোনো আহামরি প্রশ্ন করেননি যেটি বেসিক একজন সাংবাদিকের সেটি করেছেন, যেটি জনগণের মনের প্রশ্ন। তিনি একবার মজাও করে বলেছেন, তার স্ত্রী জানতে চেয়েছেন এই প্রশ্নটি। এটি একজন সাংবাদিকের কাজ, একটা মেদহীন, উদ্দেশ্যহীন, তেলহীন ইন্টারভিউ। বাকি অনেক আউটলেটকে কিন্তু আমরা উল্টোটা করতে দেখলাম। প্রফেসর ইউনূসের কাছে গিয়ে সরকার আমাদেরই সরকার, এটি সাংবাদিকের আচরণ না। সাংবাদিকের কোনো বন্ধু থাকার কথা না, ভাই বন্ধু দূরের কথা। নুরুল কবিরের সাক্ষাৎকারটি বাংলাদেশে সাক্ষাৎকারের একটি নতুন স্ট্যান্ডার্ড সেট করেছে, এবং আমার মনে হয় যে আমরা যারা এখনও সেলফ সেন্সরশিপে আছি, কোনো মিডিয়া হাউস, কোনো সম্পাদক এই আমলের সুবিধা নিতে চাচ্ছে। এটিও কিন্তু আবার গত 16 বছর যে কাণ্ডটি হয়েছে তারই এক্সটেনশন। কেউ আগামী আমলের জন্য নিজেকে প্রস্তুত করছেন। এইসব ধান্দা গণমাধ্যমের সাথে মানানসই না। আপনি এইসব ধান্দা থেকে বেরিয়ে যাবেন এবং আপনি টেন্ডারবাজি করুন, অন্যান্য কাজ করুন, সম্পাদকীয় প্রতিষ্ঠানকে ব্যবহার না করে। এখন মালিক যেন নক্ষত্রের দূরত্বে থাকে, সে যেন এই গণমাধ্যমকে ব্যবহার করতে না পারে, নিশ্চিত করতে হবে পেশাদারী ব্যক্তিবর্গকে। পেশাদারী ব্যক্তিবর্গ যেন রাজনৈতিক নেতাদের মতো বক্তৃতা না দেন, এবং সে যেন এই কমিউনিটির পক্ষের মানুষ হন। আমাদের দেখুন, আপনি যদি আজকে ভারতের দিকে তাকান, তার যে শক্তি সামর্থ্য, তার যে প্রোপাগান্ডা করার ক্ষমতা, তার যে মিস ইনফরমেশনের জোয়ার, তাতে বাংলাদেশের একটি পেশাদারী গণমাধ্যম আন্তর্জাতিক মানের খুবই প্রয়োজনীয়। এইখানে এই কোমর ভাঙা মানুষদের, যারা তেলে সাংবাদিকতা করে বড় হয়েছেন, তাদেরকে দিয়ে আপনার কোনো লাভ হবে না। আমাদেরকে নতুন আলোয় উদ্ভাসিত সাহসী সাংবাদিক লাগবে, যিনি অনুসন্ধানী সাংবাদিকতা করবেন এবং যিনি চোখের দিকে তাকিয়ে বলতে পারবেন সমাজের অনিয়ম, রাষ্ট্রের অনিয়ম, যিনি ক্ষমতাকে প্রশ্ন করতে পারবেন, ক্ষমতাবানকে প্রশ্ন করতে পারবেন। সেই সাংবাদিকতা বাংলাদেশের পথ বদলে দিতে পারবে। একটা সমস্যা হয়েছে অন্য জায়গায়। আমরা লক্ষ্য করছি যে মিডিয়ার টপ লেভেলে অথবা সাংবাদিকদের যে সংগঠনগুলো রয়েছে, পেশাজীবী সংগঠন বলে যারা আমরা বলে থাকি, এই সমস্ত জায়গায় যখন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টরা চলে আসেন, তখন কিন্তু গণমাধ্যমের মূল সমস্যাটা তৈরি হয়। প্রেস ক্লাবের নির্বাচনে যখন ডিজিএফআই ইনভলভ হয় এবং
কোনো একজন ব্যক্তিকে নির্বাচিত করার জন্য টাকা পয়সা ছড়ায় অথবা একটি বিশেষ শিল্প গ্রুপ টাকা পয়সা ছড়ায়, আপনি বুঝতে পারবেন কতটা কলঙ্কিত হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলো। একই ঘটনা কিন্তু সাংবাদিকদের যে ইউনিয়ন, একটি দেশে সাংবাদিকদের একটি যৌথ ইউনাইটেড ইউনিয়ন থাকবে না, এই লজ্জা নিয়ে আপনি প্রতিদিন বাঁচতে হচ্ছে আমাদের। বিএনপির সংগঠন, আওয়ামী লীগের সংগঠন, এটি কিভাবে সম্ভব? মানে একটা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন। এবং আমরা এই জায়গা থেকে খুব দ্রুত বেরোতে চাই এবং কোনো নেতা সাংবাদিক ইউনিয়নকে ব্যবহার করে উপদেষ্টা হয়েছেন, মালিক হয়েছেন, টেলিভিশনের লাইসেন্স পেয়েছেন এবং সাগর রুনির হত্যার তদন্ত না করে তিনি তার আন্দোলনের স্বীকৃতি পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে। এই লজ্জাগুলো থেকে আমাদের বেরোতে হবে। এবং আমার মনে হয় এই যে বৈষম্য বিরোধী আন্দোলন বা 5ই অগাস্টের মেসেজ গণমাধ্যম কিভাবে পাবে? আপনি সেলফ সেন্সরশিপ করবেন না, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন না এবং পেশাদারি দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন, এতটুকু হচ্ছে বেসিক চাওয়া। তারপরে আপনার এক্সেলেন্সের দিকে যেতে হবে। আমরা কিন্তু চাই যে নুরুল কবিরের সাক্ষাৎকারের মতো আরও 5টি 10টি সাক্ষাৎকার প্রফেসর ইউনূসের হোক, রাষ্ট্রের দর্শনটি বোঝার জন্য, সরকারের অভিলাষটি বোঝার জন্য, অথবা সরকারের দুর্বলতা জানার জন্য। আপনি খেয়াল করে দেখুন, শেখ হাসিনার 15 বছরে একটি সাক্ষাৎকার আমি মনে করতে পারি না যেটি কোনো রাষ্ট্রপতির বা কোনো সরকার প্রধানের সাক্ষাৎকারের সাথে সমতুল্য, দেশেও না বিদেশেও না। কেননা আচরণটি ছিল এরকম যে ঠিক স্বৈরাচাররা যেভাবে ভাবেন যে উনি ডিম সিদ্ধ থেকে শুরু করে মহাকাশে ক্ষেপণাস্ত্র অথবা স্যাটেলাইট পাঠানো পর্যন্ত সব বিষয়ে জানেন, শেখ হাসিনা ঠিক ওই আচরণটি করেছেন। সেটা বিবিসির সাথেও আল জাজিরার সাথেও খুব কানে লাগতো, খুব বিসদৃশ মনে হতো এইভাবে কথা বলাটা। আমার মনে হয় ওই যুগ যেহেতু আমরা পেরিয়ে এসেছি, গণমাধ্যম কিন্তু হাল ধরতে পারে, নেভিগেট করতে পারে নতুন বাংলাদেশের নতুন সাংবাদিকতা এবং নতুন দর্শন প্রচার করার ক্ষেত্রে। আশরাফ কায়সার, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।